আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছেন আশা করি। আজকে ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি সুন্দর ক্লাসে। আজকে আমরা জানার চেষ্টা করব স্বরধ্বনি এবং স্বরবর্ণ যে আছে এর মধ্যকার পার্থক্য অথবা পরিচয়টা কি। আমরা পুরো স্বরধ্বনি এবং স্বরবর্ণ নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আজকের ক্লাস করার পরে আপনার স্বরধ্বনি এবং স্বরবর্ণ সংক্রান্ত সমস্যাগুলো আর থাকবে না। স্বরধ্বনি এবং স্বরবর্ণ যে আছে এটার আলোচনা করার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে এর সংজ্ঞা বা পরিচয়টা কি। একটু খেয়াল করুন, স্বরধ্বনি হচ্ছে এমন ধ্বনি যেগুলো উচ্চারণের সময় বাক যন্ত্রের কোথায়ও বাধাপ্রাপ্ত হয় না, অর্থাৎ ফুসফুস থেকে তাড়িত বাতাসটা আমাদের কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে যায়, বাকযন্ত্রের কোনো অঙ্গে বাধাপ্রাপ্ত হয় না। একটু খেয়াল করুন, আর যে সমস্ত ধ্বনিগুলো বাকযন্ত্রের কোথায়ও বাধাপ্রাপ্ত হয়ে ফুসফুস তাড়িত বাতাস বের হয় সেগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। একটু খেয়াল করুন, আমি এখানে দুটো ধ্বনি লিখলাম, আমি লিখেই বললাম, কারণ হচ্ছে আপনি বললে ধ্বনির লিখিত রূপ না সেটা আমি জানি, কিন্তু আমি দেখানোর জন্য লিখতে হচ্ছে। আচ্ছা, ট আরেকটা লিখলাম হচ্ছে অ। এবার আপনি দুটো ধ্বনি আমার সাথে উচ্চারণ করেন, বিষয়টার পার্থক্য আপনি ক্লিয়ার হয়ে যাবেন। একটা খেয়াল করুন তো, আপনি আমার সাথে বলুন ট। যখন আপনি ট বলছেন তখন আপনার জিহ্বাটা উপরে যে তালুর কাছাকাছি একটা জায়গা, ওই জায়গাটায় মূর্ধা ওটার নাম, ওই জায়গাটায় চেপে বসতেছে কিনা ট। কিন্তু আপনি যখন অ বলবেন অ, অ বলার সময় কি আপনার জিহ্বাটা তালুর ওই জায়গায় চেপে ধরেছে, অথবা জিহ্বার কোনো পার্শ্ব কি তালুতে স্পর্শ করেছে, অথবা কণ্ঠনালীর মধ্যে কি কোনো রকম বাধা সৃষ্টি হয়েছে? আপনি আরেকটু খেয়াল করুন, আমি দুটো ধ্বনি একসাথে উচ্চারণ করবেন। আমরা ধ্বনিই বললাম, বর্ণ বলছি না এখনো, আপনাকে মাথায় রাখতে হবে বিষয়টি। আমি লিখলাম ক, আরেকটা লিখলাম অ। আপনি দেখুন তো, ক বলতে গেলে আমাদের কণ্ঠের এই জায়গাটায় একটা বাধা প্রাপ্ত হচ্ছে কিনা, ক ক ক। এই বাধাটা প্রাপ্ত হচ্ছে কিনা এটা বোঝার জন্য কম্পেয়ার করতে হবে বা তুলনা করতে হবে অ এর সাথে। আপনি বলেন অ, আবার বলেন ক। এখন ক বলতে গেলে, অ এর পরে ক বলতে গেলেই দেখবেন যে দুটো কিন্তু একইভাবে উচ্চারিত হচ্ছে না। ক বলার সময় হালকা বাধা পেয়ে আবার ছেড়ে দিচ্ছে ধ্বনিটা। যে সকল ধ্বনি এইরকম উচ্চারণের সময় কণ্ঠনালী অথবা ফুসফুসতাড়িত বাতাস বের হয়ে যাওয়ার সময় মুখ বিভর অথবা মুখ গহ্বর যে আছে এর কোথায়ও বাধাপ্রাপ্ত হবে তাকে বলা হবে ব্যঞ্জন ধ্বনি। আর যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাকযন্ত্রের কোথায়ও বাধাপ্রাপ্ত হবে না তাকে বলা হবে কি স্বরধ্বনি। আশা করি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির পার্থক্যটা সবাই বুঝতে পেরেছেন। বোঝার জন্য আমার সাথে আরো একবার উচ্চারণ করুন, বলুন অ, আবার বলুন ক, অ ক, অ ক। এবং অ থেকে যখন আপনি ক উচ্চারণ করবেন তখন কিন্তু আপনি স্পষ্টভাবে এদের মধ্যকার পার্থক্যটা বুঝতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা বিষয় খেয়াল করুন, তাহলে এই যে ধ্বনিটা যে আছে এটা এখানে নেই, মনে করেন যে আমি বললাম অ, এই অ একটা স্বরধ্বনি, এইটুকু আমরা শিখেছি। অ একটা কি ধ্বনি? স্বরধ্বনি। এবার আপনি একটা বিষয় খেয়াল করুন তো, এই যে আমি অ বললাম, এই অটা কি আপনি দেখতে পাচ্ছেন? অ দেখতে পাচ্ছেন না, কিন্তু শুনতে পাচ্ছেন। তার মানে হচ্ছে স্বরধ্বনি দেখা যায় না কিন্তু শোনা যায়, এটা আমরা বলতে পারি। এখন কথা হচ্ছে এই অটা যদি আমি লিখে ফেলি তখন আপনি এই অটা দেখতে পাবেন কিনা? অবশ্যই এখন আপনি অটা কিন্তু দেখতে পাচ্ছেন, কারণ এই অ যে আছে এটা এখন আর ধ্বনি রূপে নাই, এটা হয়ে গেছে কি বর্ণ। তার মানে আমরা বলতে পারি স্বরধ্বনি হচ্ছে, স্বরবর্ণ হচ্ছে স্বরধ্বনির লিখিত রূপ, স্বরধ্বনির লিখিত রূপ। এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ স্বরধ্বনি লিখলে যা হবে সেটাই স্বরবর্ণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার আমরা কিন্তু এটাও বলতে পারি স্বরধ্বনির
প্রতীককে স্বরবর্ণ বলে, অথবা স্বরধ্বনির চিহ্নকে স্বরবর্ণ বলে, অথবা স্বরধ্বনির নির্দেশককে স্বরবর্ণ বলে। কয়টা হতে পারে এরকম? 3-4 ভাবে লিখিত রূপকে স্বরবর্ণ বলে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরীক্ষায় কিন্তু এই 3-4 ভাবেই প্রশ্নটা এসে থাকে যে স্বরধ্বনির লিখিত রূপ কি, স্বরবর্ণের লিখিত রূপ, স্বরধ্বনির চিহ্ন কি, স্বরধ্বনির নির্দেশক কি, আবার স্বরধ্বনির প্রতীক কি। আবার কিন্তু এরকমও আসতে পারে স্বরধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে কি বলে। সবগুলোই উত্তর কি হবে? স্বরবর্ণ। তাহলে আমরা আশা করি স্বরবর্ণ বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। অর্থাৎ স্বরধ্বনি লিখলে যা পাবো সেটাই স্বরবর্ণ, অথবা স্বরধ্বনির লিখিত রূপকে আমরা স্বরবর্ণ বলবো। আশা করি এইটুকু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য কি, স্বরধ্বনি এবং স্বরবর্ণের মধ্যে পার্থক্যটা কি। এরপরে আরেকটা বিষয় খেয়াল করুন, আমরা আরেকটা বিষয় সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। সেটা কি? আমরা প্রথমে জানবো স্বরধ্বনি প্রথমত কয় প্রকার। স্বরধ্বনি প্রথমত 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, একটু খেয়াল করতে হবে, মৌলিক স্বরধ্বনি, আর আরেকটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। আমি কিন্তু দুটো শব্দের ক্ষেত্রেই ধ্বনি ব্যবহার করেছি, যৌগিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, ধ্বনি ব্যবহার করেছি। আবার এইটার ক্ষেত্রে বর্ণও কিন্তু হতে পারে, এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে, বর্ণ হতে পারে। আপনি একটু খেয়াল করুন, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। সেই 7টি কি কি বলুন তো? 7টি হচ্ছে অ, আ, ই, আরেকটা আছে উ, এ, এ, আরেকটা হচ্ছে ও। এই যে 7টা ধ্বনি আছে, এই 7টা ধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে। এবার আপনি আরেকটু বিষয় ক্লিয়ার হন যে এই 7টা ধ্বনি যে আছে এগুলোকে আমরা মৌলিক স্বরধ্বনি যে বলছি, এর মধ্যে এই যে ধ্বনিটা যে আছে, এই ধ্বনিটার কি লিখিত রূপ আছে? নেই কিন্তু। আর অ, আ, ই, উ, এ এবং ও, এগুলো সবগুলোর কিন্তু লিখিত রূপ আছে। অর্থাৎ আমরা এখানে চতুর্ভুজের মধ্যে যা দেখতে পাচ্ছি এগুলোর সব লিখিত রূপ আছে। তার মানে আমরা বলতে পারি লিখিত রূপ আছে মানে তার বর্ণ আছে। এইটুকু কি আপনাদের মনে আছে? কারণ কোন ধ্বনি বা বর্ণের লিখিত রূপকেই বর্ণ বলে। তার মানে মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ 6টি। কারণ মৌলিক স্বরধ্বনি 7টির মধ্যে 6টির লিখিত রূপ আছে। তাইলে মৌলিক স্বরবর্ণ কয়টি আমরা বলতে পারি? মৌলিক স্বরবর্ণ 6টি। কয়টি? 6টি। একটাকে মৌলিক স্বরবর্ণ আমরা বলবো না, সেটা কোনটা? সেটা হচ্ছে এ। কারণ এই যে এ যে আছে, এর কোনো লিখিত রূপ বাংলায় নেই, কিন্তু ব্যবহার আছে। একটু খেয়াল করুন, আমরা এরকম একটা শব্দ লিখলাম, এইভাবে আমি একটা শব্দ লিখলাম, এভাবে আপনি একটু খেয়াল করুন, লিখলাম কি বলুন তো? ন্যায়। কি লিখলাম বলুন তো? ন্যায়। এই যে ন্যায় শব্দটা যে আছে, আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো এই যে ন্যায় যে আছে, ন্যায়ের মধ্যে এইটুকু মুছে দিলে এখন এখানে কি আছে? ন্যায়ের মধ্যে এইটুকু মুছে দিলে এখন কি আছে? এখন কিন্তু আছে ন্যায়। কি আছে? ন্যায়। আবার ন্যায়ের মধ্যে এইটুকু মুছে দিলে এখন কি আছে বলুন তো? এখন কিন্তু আছে এখানে এ। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই যে এ যে আছে, এর ব্যবহার আছে কিনা। অবশ্যই আছে, কিন্তু বাংলা বর্ণমালা পড়ার সময় আমরা এইরকম নামে কোনো বর্ণ পড়ি না। তাহলে আমরা কি পেলাম? যে মৌলিক স্বরবর্ণ 7টি। মৌলিক স্বরবর্ণ মানে মৌলিক মানে কি? মৌলিক মানে এগুলোই বেসিক, এগুলোই বেস, অথবা এগুলো মূল। এগুলো থেকে অন্য বর্ণ সৃষ্টি হয়েছে বা অন্য ধ্বনি সৃষ্টি হয়েছে, কিন্তু এই অ, আ, ই যে আছে এগুলো অন্য কোনো ধ্বনির সাহায্যে উচ্চারিত হয় না। যেমন দেখুন, আ একটা স্বাধীন উচ্চারণ, কিন্তু একটু আমি পার্থক্যটা দেখাই যৌগিক আর মৌলিক, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন দেখুন, আমি একটা শব্দ লিখলাম আই। কি লিখলাম বলুন তো? আই। এখানে আইয়ের মধ্যে কয়টা ধ্বনি আছে বলুন তো? 2টো ধ্বনি আছে। খেয়াল করছেন? এই যে 2টা ধ্বনি কি আছে? আ আর ই একসাথে উচ্চারিত হচ্ছে কি? আই। তাহলে আমরা বলতে পারি যে আই যে আছে, আই একটা যৌগিক স্বরধ্বনি। কারণ আই উচ্চারণের সময়
কয়টা স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে? দুইটা। এইটার চেয়ে আরেকটু ভালো বুঝবেন যেটা দ্বারা আমরা সেটা নিয়ে আলোচনা করি। আমি লিখলাম ওই, এই ওই যে আছে এটাকে বিশ্লেষণ করলে আমরা এরকম পাই, অ যোগ ই দুটোকে একত্র করলে আমরা এরকম বলতে পারি এটা হচ্ছে ওই। এবার আপনি একটু ভালো করে খেয়াল করুন তো, এই যে ওই যে আছে ওই, এই যে ওই, এই ওইয়ের মধ্যে একটা স্বরধ্বনি আছে না দুইটা স্বরধ্বনি আছে? অবশ্যই দুইটা স্বরধ্বনি আছে। কি কি আছে? অ, আরেকটা কি আছে? রস্বই। তার মানে আমরা বলতে পারি এই যে ওই, ওই হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যদিও আমরা এখানে লিখছি, লিখলে বর্ণ হয় সেটা জানি, কিন্তু দেখানোর জন্য আমি লিখছি। আবার বলেন না যে ভুল উচ্চারণ করছি, ভুল না, বিষয়টা হচ্ছে বোঝানোর জন্য। একটু খেয়াল করবেন, ওই যে আছে না ওই, ওই হচ্ছে একটা যৌগিক স্বরধ্বনি। কেন? কারণ ওইয়ের মধ্যে উচ্চারণ করলে আমরা কয়টা স্বরধ্বনি পাই? দুটো। যৌগিক শব্দটা আসছে কোত্থেকে? যোগ থেকে। কোত্থেকে? যোগ থেকে। তার মানে আমরা বলতে পারি যেখানে দুইটা স্বরধ্বনি একসাথে যোগ হয়ে বা যুক্ত হয়ে উচ্চারিত হয় সেটাকে আমরা কি বলবো? যৌগিক স্বরধ্বনি। এবার আপনি একটু খেয়াল করুন তো, এই যে অ, অয়ের মধ্যে কয়টা স্বরধ্বনি একসাথে উচ্চারিত হয়েছে? একটাই। কিন্তু এখানে কিন্তু দুইটা স্বরধ্বনি একসাথে উচ্চারিত হয় নাই। তার মানে আমরা বলতে পারি অ একটা মৌলিক স্বরধ্বনি, মূল। আবার এই আজে আছে আও একটা মৌলিক স্বরধ্বনি, কারণ এটাও আরেকটা স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়নি। কিন্তু আবার আমরা আরেকটা স্বরধ্বনি একটু খেয়াল করুন, আমি এখানে একটা স্বরধ্বনি লিখলাম ও, ওকে বিশ্লেষণ করলে আমরা কিন্তু এরকম পাই ও। খেয়াল করছেন? তার মানে ও এর মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? দুইটা স্বরধ্বনি আছে। আর দুইটা স্বরধ্বনি এভাবে যুক্ত হয়ে যদি একসাথে উচ্চারিত হয় তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কারণ ও এর মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? দুইটা। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, ভাই বলুন তো তাহলে এই যে অ এর মধ্যে এখানে কয়টা স্বরধ্বনি আছে? এখানে কিন্তু একটা স্বরধ্বনি আছে। আবার উ যে আছে উ, এই উর মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? এখানেও একটা স্বরধ্বনি আছে। তার মানে আমরা বলতে পারি অ একটি মৌলিক স্বরধ্বনি, উ একটি মৌলিক স্বরধ্বনি। কারণ এই দেখেন, অ মৌলিক স্বরধ্বনির মধ্যে দেয়া আছে, উও মৌলিক স্বরধ্বনির মধ্যে দেয়া আছে। আশা করি আপনারা মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি যে আছে এটার মধ্যকার পার্থক্যটা বুঝতে পেরেছেন। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টি আমরা আলোচনা করেছি? 7টি। সেই 7টির বিস্তারিত আমরা আলোচনা করলাম। এখন আমরা যেটা জেনেছি যে যৌগিক স্বরধ্বনি যে আছে এইটা নিয়ে আমাদের একটু আলোচনা আছে। একটু খেয়াল করতে হবে, যৌগিক স্বরধ্বনি হচ্ছে কয়টি বলছেন? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। এই 25টি যৌগিক স্বরধ্বনির মধ্যে দুইটার লিখিত রূপ আছে, ওই আরেকটা হচ্ছে ও। এই দুটার লিখিত রূপ আছে। তার মানে আমরা বলতে পারি লিখিত রূপ আছে মানে এর কি আছে বলছিলাম? বর্ণ আছে। তার মানে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আছে যৌগিক স্বরবর্ণ কয়টি, উত্তর হবে কি? 2টি। আর যদি প্রশ্ন আসে যৌগিক স্বরধ্বনি কয়টি, তবে সেক্ষেত্রে উত্তর হবে কয়টি? সেক্ষেত্রে উত্তর হবে 25টি। এই 25টির মধ্যে লিখিত রূপ আছে 2টির, আর 23টার লিখিত রূপ নেই। এবার একটু খেয়াল করুন, আমি আরেকটা ধ্বনি লিখলাম, এই যে দেখুন আমি লিখলাম আই। কি লিখলাম বলুন তো? আই। এবার আপনি একটু ভালো করে খেয়াল করুন তো, আইটা মৌলিক না যৌগিক? অবশ্যই আইটা যৌগিক। কেন? কারণ আইয়ের মধ্যে দুইটা স্বরধ্বনি একসাথে উচ্চারিত হয়েছে। আর দুটো স্বরধ্বনি একসাথে যখন উচ্চারিত হয় তখন সেটাকে আমরা কি বলি? যৌগিক স্বরধ্বনি। এটা এভাবে থাকলেও যৌগিক, আবার আমরা শব্দের মধ্যে কিন্তু এভাবে উচ্চারণ করতে পারি। দেখুন তো আমি এখানে কি লিখেছি? যাই। এবার আপনি একটু প্রশ্নের উত্তর দিন তো ভাই, এই যে যাইয়ের মধ্যে এখানে কি আছে? যা। একটু দীর্ঘ করে পড়ুন আমার সাথে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যা, এইটুকুর মধ্যে কি আছে? যা। যা এর শেষে কি আছে বলুন তো? আ। একটু খেয়াল করুন। আর এখানে রস্বই কি আছে? এই দুটোকে যুক্ত করলে তখন কি হয় বলুন তো? আই। এবার আপনি বলুন তো আইটা যৌগিক নাকি মৌলিক? অবশ্যই এটা কি হবে? যৌগিক। কারণ এখানে দুইটা মৌলিক স্বরধ্বনি একসাথে যুক্ত হয়ে আরেকটা স্বরধ্বনি উচ্চারিত হয়েছে। এই ধরনের স্বরধ্বনিকে আমরা কি বলবো? যৌগিক স্বরধ্বনি। এরকম ভাবে একটু খেয়াল করুন, আমি আরেকটা লিখলাম হচ্ছে এরকম, খাও। এই যে একটা শব্দ আমি লিখলাম, আপনি একটু খেয়াল করুন তো, এই যে খাও শব্দটা যে আছে এখানে আবার কি আছে? খা আ, আর এখানে আছে কি? ও।
ও। এবার একটু খেয়াল করুন, দুটাকে একত্র করলে কি হবে? আও। কি হয় বলুন তো? আও। এবার আপনিই বলুন, আওটা যৌগিক না মৌলিক? কারণ দুইটা স্বরধ্বনি একসাথে উচ্চারণ করা যাচ্ছে, আও। তাহলে আও হবে কি? একটা যৌগিক স্বরধ্বনি। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এরকম আরো কতগুলো আছে, আরো অনেক হতে পারে। যেমন দেখুন, আমি একটা শব্দ লিখলাম টিয়া, আমি কয়েকটা উদাহরণ দেখাচ্ছি যেন আপনি খুঁজে বের করতে পারেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো, এই যে টিয়া লিখেছি, এই টিয়াটার মধ্যে টি, এই টির মধ্যে ইটা টয়ের আগে আছে না পরে আছে? ই কারটা কিন্তু অবশ্যই টয়ের পরে আছে, খেয়াল করতে হবে। কিন্তু এটা অনেকেই আমরা বুঝি না। সবসময় মনে রাখবেন, কার কোনো বর্ণের আগে লেখা হোক, পরে লেখা হোক, অথবা বর্ণটাকে বেষ্টন করে লেখা হোক, অবশ্যই ওই কারটা ওই বর্ণের শেষে আছে বা শেষে যুক্ত হয়েছে ধরা হবে, এবং এটার উচ্চারণও বর্ণের শেষেই হয়। যেমন আপনি টি এটাকে উচ্চারণ করেন, শেষে কি উচ্চারণ করতেছেন? ই। এই যে দেখুন, ই শেষে উচ্চারিত হয়েছে, আর এখানে কি আছে বলুন তো? আ। এবার আপনি বলুন তো, এই দুটাকে যুক্ত করলে একসাথে কি হয়? ই আ। দুইটা স্বরধ্বনি একসাথে যুক্ত হয়ে যদি উচ্চারিত হয়, তবে সেটাকে আমরা কি বলবো? যৌগিক স্বরধ্বনি বলবো। তার মানে আমরা বলতে পারি ইয়া একটা যৌগিক স্বরধ্বনি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইরকমভাবে 25টা যৌগিক স্বরধ্বনি আছে, যেগুলো আপনারা বিভিন্ন শব্দ থেকে খুঁজে বের করতে পারেন। আমি কয়েকটা বের করে দিলাম, আপনিও বাকি কিছু সব যৌগিক স্বরধ্বনি যেগুলো আছে এগুলোর লিখিত রূপ আপনারা, যেহেতু এটা লিখিত রূপ নাই, যৌগিক স্বরধ্বনি তো মানে লিখিত রূপ না, লিখিত রূপ আছে কয়টির? 2টির। আপনি তারপরেও এগুলোর একটা লিখিত রূপ আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ক্লাস থেকে আপনারা স্বরধ্বনির প্রাথমিক আলোচনাটা সম্বন্ধে মোটামুটি একটি ভালো ক্লিয়ারেন্স পেয়েছেন, অথবা পুরোপুরি একটি ধারণা পেয়েছেন। ইজি পাঠশালার সাথে থাকুন। আপনাদের কঠিন কঠিন টপিক এবং কঠিন কঠিন বিষয়কে সহজ করে দেওয়ার দায়িত্ব আমাদের, ইজি করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।